নমস্কার, রিপাবলিক বাংলায় সকলকে স্বাগত। কথাকের আরও একটা বিশেষ এপিসোডে আমি স্বর্ণালী। সত্যি কি রাজনৈতিক ফায়দা তোলার লড়াই চলছে? যদি চলে তাহলে সেটা কাদের মধ্যে? আর না হলে এই এতদিন ধরে এক টানা লাগাতার যে আন্দোলন, এমনকি যেখানে বিচার পেতেও তারিখ পিছিয়ে যাচ্ছে, তারপরও মানুষ নাছোড়বান্দা হয়ে রাস্তায় নামছেন। তারা বলছেন যতক্ষণ না বিচার হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। যত বিচার দেরি হবে তত বেশি ক্ষোভ বাড়বে। এই আগুন সহজে নেভার নয়। এত সহজে কি বলে দেওয়া যায় যে এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে, মানুষ নেই? একদমই তাই। এটা মানুষের আন্দোলন, এই নিয়ে কোনো দ্বিমত নেই। আমি যদিও বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক কোনো পদ বা রাজনৈতিক বিশ্লেষণ করে থাকি, কিন্তু তাহলেও বলতে বাধ্য যে আজকের এই আন্দোলন, এই যে 8 তারিখ 9 তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছে, আজকে আমরা যে জায়গায় প্রায় 1 মাসে পৌঁছচ্ছি, এই আন্দোলন কিন্তু জনগণের আন্দোলন। এবার প্রভাবতই সবাই বলবে যে মমতা ভার্সেস জনতা, এই যেটা আপনি বললেন, তো এটা তো বিশ্লেষণ করতে হবে কেন এই কথাটা উঠছে। আজকে অভয়ের মৃত্যু কেন ঘটলো? প্রশাসনিক ব্যর্থতা। আজকে অভয়কে যদি সেরকম সুরক্ষা দিতে না পারে, সুরক্ষা দেওয়ার দায়িত্বে কে ছিলেন? প্রশাসন ছিলেন। কোন প্রশাসন ছিলেন দায়িত্বে? স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি হোম মিনিস্টারকে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মানে প্রশাসন কিন্তু সবসময় কোনো না কোনো রাজনৈতিক দলের কেউ এসে প্রশাসক হয়, এবং সেই প্রশাসনের ব্যর্থতা বা প্রশাসনিক ব্যর্থতার দায় দায়িত্ব কিন্তু নিতে হবে তাকেই। সুতরাং এটা রাজনৈতিক প্রশাসন, তার ব্যর্থতার দায়িত্ব নিতে গেলে লড়াইটা তখনই বলতে আমরা বাধ্য হব যে জনতা বনাম মমতা। দেখুন, যখন এত সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছেন, সেখানে বিভিন্ন মত, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, আবেগের বহিঃপ্রকাশ সবটা মিলেমিশেই থাকবে। এখানে রাজনৈতিক দল যারা, তারা যেমন তাদের মতো করে রাজনৈতিক লড়াই লড়তে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়া, বিনীত গোয়েলের ওপর চাপ সৃষ্টি করা, এগুলো করবেন। এতে আমি অন্যায় অন্যায্য কিছুই দেখছি না। এই অর্থে দেখছি না যে রাজনৈতিক লড়াই যখন হয় এভাবেই হয়, তারা ন্যাচারালি বিরোধী রাজনৈতিক দল, তারা পদত্যাগ চাওয়া ইত্যাদি দাবিগুলি করবেন, এতে অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু এর সঙ্গে সরাসরি যে মূল খুন, ধর্ষণ ও খুনের ঘটনাটি ঘটেছে তার বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। এবং সুপ্রিম কোর্টের যে সুমোটো মামলা SMWR 2 অফ 2024, যেটা সুপ্রিম কোর্ট নিজে শুরু করেছেন, সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা অদ্ভুত উৎসাহ দেখতে পাচ্ছি। অ্যান্ড আই হেট টু বি দ্য বেয়ারার অফ ব্যাড নিউজ, যে এই মামলা দিয়ে কাজের কাজ কিচ্ছু হবে না। এতে খুব বেশি হলে একটা কাঁচকলা পেতে পারেন। কারণ হচ্ছে মূল মামলাটির যে অপরাধী, তাদের ট্রায়ালটা হবে কিন্তু ট্রায়াল কোর্ট। এক্ষেত্রে সেটা CBI কোর্ট, সেটা একটি সেশনস কোর্ট, সেটি ট্রায়াল কোর্ট। যে কারণে বলছি, যে আন্দোলনটি চলছে মূলত নাগরিক সমাজের আন্দোলন, শাসক শ্রেণীর বিরুদ্ধে তারা মতামত জানাচ্ছেন। যে কারণে মমতা বনাম জনতা এটা অতি সরলীকরণ। যদি এটা শুধুমাত্র তাই হতো, যা অভিজিৎ গাঙ্গুলি এখন বিজেপি MP এবং রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা, ডাক্তারদের অবস্থানে কোনোভাবে তাড়া খেতেন না। মূলত মানুষজন রেপ কালচারের বিরুদ্ধে পথে নেমেছেন। অনেকে বলছেন পুরুষতান্ত্রিকতার যে শিকল, সেটা ভাঙার জন্য পথে নেমেছেন। সবটাই সত্যি। একই সঙ্গে সরকার, সেটা রাজ্যের হতে পারে, সেটা রাষ্ট্রের হতে পারে, তাদের বিরুদ্ধে ক্ষোভও রয়েছে। ওভারঅল যে ক্ষোভ বিভিন্ন কারণে পুঞ্জীভূত হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে, সেটা অনেক ক্ষেত্রে বেরিয়ে আসছে। সবার মনে একটা ভয় ঢুকে গেছে, কালকে যদি মেয়েটির জায়গায় আমার কোনো বন্ধু বান্ধবী, বাড়ির লোক, আত্মীয় স্বজন কেউ থাকতো, তার সঙ্গে কি হতো, আমি তার জন্য কি করতে পারতাম, নাম্বার 1। নাম্বার 2, সবার হয়তো মনে হচ্ছে যে অনেক হয়েছে, মানে এবার আর নেওয়া যাচ্ছে না, কোনো একটা কিছু চেঞ্জ চাই। কী চেঞ্জ চাই সেটা আমরা জানি না। সিস্টেমের অপদার্থতাটা আমরা দেখে নিয়েছি। তার মধ্যে কেন দেরি করে FIR হলো, কেন দেরি করে পোস্টমর্টেম হলো, মেয়েটির বাবা মার সঙ্গে কেন এরকম আচরণ করা হলো, কেন এই হলো, কেন তাই হলো, কেন ভাঙচুর হলো। ইটস অ্যান আটার সিস্টেম ফেলিওর, মানে যেটাকে আমরা মেডিকেল টার্মে বলতে পারি মাল্টি অর্গান ফেলিওর। এখানে মাল্টি অর্গান ফেলিওর হয়েছে, পরিষ্কার কথা। এটা তো একটা কমপ্লিট সিস্টেম ফেলিওর। এবং এখানে এই যে কথাটা স্বর্ণালী বলছো তুমি, যে এই নেক্সাস প্রথম দিন যখন ঘটে, আমি যখন ওখানে ফোন পাই, আমি সন্ধেবেলা যাওয়ার চেষ্টা করি, মানে গেছিলাম। আমার কাছে অন্যান্য বিভিন্ন সিনিয়র্সদের থেকে যে ওখানে গিয়ে লাভ নেই, ওখানে যা করছে আরজি গড়ের ছেলেরাই জিবি কন্ট্রোল করছে,
এবং ওরাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, ওরাই জাস্টিস পাওয়াবে, ওদের হাতে পুরো কন্ট্রোলে রাখবে। আমি ওখানে পৌঁছালাম, রাত্রি সন্ধ্যে 7টা হবে, আমি আমার ডিউটি করে আমি পৌঁছে গিয়ে বাইরে কয়েকজন ইন্টার্নের সাথে আমি কথা বলি। তারা তো প্রথমে আমাকে চেনে না, আমি আরজিগড়ের স্টুডেন্ট না, আমি ন্যাশনাল মেডিকেল কলেজের স্টুডেন্ট। আমি বাচ্চা ছেলেগুলোর সাথে কথা বললাম, ওরা বলছে প্রথমে দাদা, তারপরে যখন জানতে পারলো আমি অ্যাসোসিয়েট প্রফেসর, আমাকে স্যার যে আমরা তো বাড়ি চলে যাব, এটা কিছু লাভ হবে না। আমি বললাম কেন লাভ হবে না কেন? আমি বললাম কি ঘটনা, আমাকে একটু ওই বলছে 4 নম্বর গেটটা খোলা আছে, ওর ভেতর দিয়ে আমরা দুজন বাড়ি চলে যাব, শুধু আপনি চলুন। আমি বললাম কে প্রবলেমটা? তো সন্দীপ ঘোষের নাম করে বলা মাত্র বাঁ দিক ডান দিক তাকাচ্ছে, মানে কেউ শুনে নিল না তো, কেউ কিছু করে নিল না তো, মানে এতটাই ভয় আতঙ্ক। বললো না, ইন্টার্নশিপের রেজাল্ট, ইন্টার্নশিপ কমপ্লিশন আমাকে কোর্টের অর্ডারে পাবো, তাছাড়া হবে না স্যার, এটা এরকম ঘটনা দাদা। তারপরে আমি আবার যাই, জিবির লাইট অফ করে দিচ্ছে 2বার 3বার, ভেতরের লোকেরা, যখন আমি ভেতরে চুপচাপ গিয়ে বসি, তারপরে ওরা বলে শোন তোরা না 4-5 জন একসাথে বেরো, তা নইলে মার খেয়ে যেতে পারিস, লাইট অফ করে দিচ্ছে। সন্দীপ ঘোষের নেক্সাস টিম, ওটা শেষ হয়ে গেল। আমি দেখলাম কোনো খুব একটা কিছু করা যাচ্ছে না, এনআরএস পিজি সবাই বলছে উই আর ফ্রাস্ট্রেটেড, আমাদের কথা বলে লাভ নেই। আমি সার্জারির ডাক্তারের কাছে গেলাম, 3rd ইয়ার পিজিটি, বললাম তুই তো রক্ত নিয়ে খেলিস, তোর কিসের ভয়? তোর বোনটা মারা গেল, তোর লজ্জা লাগছে না? তুই এখানে আছিস এখন, বেলগাছিয়া থেকে লোক কেলিয়ে দিয়ে যাবে। জাস্ট মানে ঠিক এইটা হচ্ছে ভাষা। দাদা তুমি কিছু করতে পারবে রাত্রেবেলা যদি কেলিয়ে দিয়ে যায়? আমি বললাম মানে এটা কি, মানে আফগানিস্তান না তালিবান না কি? আমি এই লবি এবং এই দুর্নীতির শিকার। আজকে যে কথাটা উঠছিল যে মানুষ বনাম দুর্নীতি, এখন যে মেন মানুষরা মুখ খুলতে শুরু করেছে, তাহলে কথা উঠবে যে আগে মানুষ বলেনি কেন, কি হয়েছিল? আমি সাইকিয়াট্রিস্ট, ডক্টর প্রদীপ কুমার সাহা, উনি পিজির ডিরেক্টর, একটা মেডিকেল অফিসারের পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টের ইন্টারভিউ হয়। আমি 3 বছর এসআরশিপ করেছি, তারপরে আই ওয়াজ দ্য অনলি এলিজিবল ক্যান্ডিডেট অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাডভার্টাইজমেন্ট। তো আমি যাই, আমাকে বলা হলো যে পরীক্ষার সময় যে যদি তুমি অ্যাসিস্ট্যান্ট, দুটি কন্ট্রাকচুয়াল পোস্ট, যদি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টে বসতে চাও, ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর দ্য হায়ার পোস্ট ইউ কান্ট অ্যাপ্লাই ফর দ্য লোয়ার ওয়ান, মেডিকেল অফিসার, যার জন্য শুধুমাত্র MBBS ডিগ্রি ইজ রিকোয়ার্ড অ্যান্ড আই এম ওভার কোয়ালিফাইড ফর দ্যাট পোস্ট। কিন্তু সেখানে আসলে প্রদীপ কুমার সাহার ছেলেকে নিতে হবে। আরও বিভিন্ন ইন্টারভিউ হলো, আমি সঙ্গে সঙ্গে আজকে পিজির ডিরেক্টর, নেতা মন্ত্রী লেভেলও, সেই মুহূর্তে আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, পেশেন্ট সূত্রে এদিক সূত্রে যেভাবে আলোচনা আছে আমি চেষ্টা করি। বললো কিছু করা যাবে না, ডাইরেক্ট দিদি আমার সামনে কথাই বললো না। বললাম এটা কীভাবে সম্ভব? আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জায়গায়, আমি তো মেডিকেল অফিসারের জন্য, আমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে না পাই, আমি তো মেডিকেল অফিসারের জন্য এলিজিবল, আমাকে বসতে দিতে হবে না। পরের বার নীলাঞ্জন কথাই বললেন না, উনি কথাই বললেন না। আমি অনেক উঁচু অবধি, আমি এই মুহূর্তে নাম করছি না, তৃণমূলের মন্ত্রী লেভেল অবধি গেছি, 8-10 বার তারা MLA MP, তারা বললো কিছু করা যাবে না। তো এটা 2020-র ঘটনা। তাহলে কথা হচ্ছে যে আপনি তো মুখ খোলেননি কেন? আমি তো মুখ খুলেছি, চেষ্টা করেছি, কিচ্ছু করা গেল না। ইন্টারভিউ রেজাল্ট বেরোলো, পাবলিক করা হলো না। বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, শান্তনু সেন, এরা হচ্ছে কর্ণধার কাণ্ডারি রাজনীতি। আজকে একটু পশ্চিমবঙ্গে না ডাক্তারদের মধ্যে প্রহ্লাদদের ভিড় জমে গেছে। এখন সবাই প্রহ্লাদ হওয়ার চেষ্টা করছে, সবাই পালানোর গা বাঁচানোর চেষ্টা করছে। হঠাৎ রেজিগনেশনের ভিড় হয়ে গেছে, হঠাৎ প্রিন্সিপাল চলে আসছে পরীক্ষার খাতা নিয়ে, দেখুন আমি কম নম্বর দিয়েছিলাম, বাড়িয়ে দেওয়া হয়েছে। হঠাৎ এই হিরো সাজার একটা প্রচেষ্টা তৈরি হচ্ছে, সবাই রেজিগনেশন। প্রশ্নটা সবাইকে করি, যে সবরা প্রহ্লাদের লাইনে দাঁড়িয়ে আছেন, আজকে কেন? 1.5 বছর 2 বছর আগে যখন আমি কমপ্লেন করেছিলাম তখন তো কেউ পাত্তা দেননি। আমি কোর্টে গেছি তখন তো কেউ শোনেননি, আমাকে পাগল বলেছেন। আমি নারায়ণ স্বরূপ নিগমের কাছে গেছি, কেউ পাত্তা দেয়নি। আমি গভর্নরের কাছে গেছি, বলেছে হাস্যকর। আমি প্রেস কনফারেন্স করেছি, তখনও পাত্তা নেই। সেপ্টেম্বর 9, 2023। সুতরাং আজকে প্রহ্লাদদের লাইন দিয়েছে গা বাঁচানোর জন্য। এটুকু বলে দিই, যতই রেজিগনেশন আর ইস্তফা দিন, বডি থেকে কিন্তু বিষ্ঠার গন্ধ বেরোবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, এবং তাকে সাপোর্ট করে যারা আন্দোলনের ভেতরে ঢুকে গান, নাচ, নাটক, পথনাটকের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করার জন্য আজাদির স্লোগান তুলছেন, মানুষ সেটা বুঝছে, মানুষ তার জবাব দেবে এবং এই আন্দোলন মানুষের আন্দোলন হয়ে উঠবে। একটা ঘর, সেখানে ঘটনা ঘটেছে,
তার পাশে যদি কোনো ঘর রিনোভেট করা হয়, আমি একজন সাধারণ লোক হিসেবে বলবো সমস্ত ফ্লোরটাকে সিজ করে দেওয়া উচিত ছিল। সে যে করেনি সেটা তার ভুল। যারা এই অর্ডার দিয়েছে, আরে একটা অর্ডার পারমিশন হতে একটা পিডাব্লিউ থেকে সময় লাগে 1.5 মাস, সেখানে 3 দিনে যদি কোনো ঘর ভাঙা হয়, সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের মাথায় প্রশ্ন উঠবে কি করে এটা হয়, কেন এটা হলো, কে পারমিশন দিল। সন্দীপ ঘোষকে যদি দিয়ে থাকে সে কাস্টডিতে, সন্দীপ ঘোষকে কার কথাতে দেওয়া হয়েছিল? সে স্বাস্থ্য ভবনে আছে, সে অন্য কোনো জায়গায় আছে, সে অন্য কোনো রঙের ঝান্ডা ধরে ঘোরে, নাকি সে কোনো রকম স্টুডেন্ট ইউনিটি করে, কি যা খুশি যে খুশি করে, তাকে ধরুন। এটা তো একদিনে হয়নি, এমন নয় যে সকালবেলা উঠে মনে হলো চলোকে খুন করে আসি বা চলোকে রেপ করে আসি, হোয়াট এভার ইট মেবি। বাকিরা, তার যারা সহকর্মীরা, তারা কেন মুখ খুলছেন না? আমি না প্রায় 1.5-2 বছর ধরে এই জিনিসটা জানতাম, এই পুরো নেক্সাস করাপশন দুর্নীতিটা জানতাম। এখন এই ধর্ষণ আর খুনটা হওয়ার পরে না আমি একটা বিরাট কাজ করেছি, সেটা হচ্ছে আমি একটা রেজিগনেশন পত্র বানিয়েছি। হ্যাঁ ভাই, আমি রেজিগনেশন পত্রটা বানিয়ে সেটা দিইনি কোথাও, ফেসবুকে দিয়েছি, ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে দিয়েছি। তারপরে কটা লাইক হলো ফিরে দেখেছি, কেউ গাল দিল কিনা সেটাও দেখেছি। তারপর দেখা গেল আমি হিরো হয়ে গেছি, আমার গা বাঁচিয়ে ফেলেছি। মাথায় রাখতে হবে, আমাদের মধ্যে যেসব ডাক্তারবাবু, সহকর্মী, চিকিৎসকরা এতদিন চুপ ছিলেন, মুখে কুলু পেটেছিলেন, আজকে আপনারা ইস্তফা দিয়ে পার পেয়ে যাবেন না। মাথায় রাখতে হবে, সমাজ, জনগণ আপনাদেরও দেখছে। আমি দেখেছি মানুষের একটা অদ্ভুত অভ্যেস হয়ে গেছে, সে পাড়ার কাউন্সিলর হোক, পাড়ার অমুক নেতা হোক, তমুক নেতা হোক, কি তার থেকে বড় মাপের নেতা হোক, যদি কোনো কিছু গন্ডগোল হয় ফট করে ফোনটা তুলে বলে দিচ্ছে, হ্যাঁ কে বলছো, দাঁড়া আমি প্রিন্সিপালকে ফোন করছি, আমি অমুক জায়গায় সুপারিনটেন্ডেন্টকে ফোন করছি। আরে তোর পজিশন কি, তুই যাকে ফোন করছিস তার পজিশন কি, আর তার সামনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে তারা সেই চেয়ার সম্বন্ধে কি ভাবছে। আমার প্রশাসনিক প্রধানের কাছে একটাই অনুরোধ, আপনি এমন কোনো অর্ডার দিন যেটা লিখিত, মৌখিক নয়, যে কোনো জায়গা থেকে কোনো রাজনৈতিক যারা লোকাল রাজনীতি করছে তারা ফট করে টেলিফোন করে অমুক প্রিন্সিপাল, অমুক সুপারিনটেন্ডেন্ট, অমুক ডেপুটি সুপারকে ফোন করে বলবে না যে আমি এই লোক পাঠাচ্ছি, আপনি দেখে নিন। কারণ যারা ওই চেয়ারে বসে তারা কেউ কারোর বাবার চাকর নয়, লেখাপড়া করে বসে, আর যারা তার সামনে মাথা নিচু করে তাদের নাম সন্দীপ ঘোষ বলে তৈরি হয়। দেখুন, আমি ডিএমই হয়েছি, ডিএমই তখন ছিলাম না, একটুখানি ভুল হচ্ছে, মানে অ্যাকচুয়ালি তখন আমি ছিলাম ডাইরেক্টর অফ আইপিজিএমের এসএসকেএম হসপিটাল বাম আমলে। সেটা হচ্ছে 2008 সাল থেকে এবং প্রায় 15 সাল পর্যন্ত ছিলাম। তারপরে একটা ইনসিডেন্স, আনফর্চুনেটলি অনেকেই জানে সেটা, আমাকে ডিসপ্লেস করে দেওয়া হয়েছিল ডাইরেক্টর পোস্ট থেকে, আমাকে সাগর দত্ত হসপিটালে পাঠানো হয়েছিল, সেখানে আমি জয়েন করিনি। সাবসিকুয়েন্টলি আরও অনেক কিছু ঘটেছে, আমি মাল্টি স্পেশালিটি হসপিটালের ইনচার্জ ছিলাম 42টার, তারপর আলটিমেটলি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন হয়ে ছিলাম। তো হ্যাঁ, ডেফিনেটলি বাম আমলে শুরুটা, মানে আমার যখন ডাইরেক্টর, কারণ একদিকে বলবো সেটা ডিএমই না হলেও সেটা ছিল সিলেকশন পোস্ট এবং সব প্রিন্সিপালদের মধ্যে ইন্টারভিউ নিয়ে আমি সিলেক্টেড হয়েছিলাম অ্যামংস্ট অল প্রিন্সিপালস। তা সেইটা হচ্ছে মানে কাউকে, কোনো ছাত্রকে সুবিধা পাইয়ে দিয়ে যে ডিএমই বাংলায় হওয়া যায়, এই উদাহরণ সেটা তো এখন দেখা যাচ্ছে, কিন্তু সেখানে আমি বলছি যে সেখানে ইন্টারভিউ হয়েছিল এবং তখনকার যিনি ডিএমই ছিলেন, এটুকুন আমি শুনেছি যে 2 রকম লিস্ট সূর্যকান্ত মিশ্র তখন হেলথ মিনিস্টার, তার কাছে প্লেস করা হয়েছিল। শুধু সুবিধা পাওয়া না, একটা ছিল সিনিয়রিটি লিস্ট, একটা ছিল মেরিট লিস্ট। তিনি বলেছিলেন গো বাই দ্য মেরিট লিস্ট, সূর্যকান্ত মিশ্র তিনি বলেছিলেন গো বাই দ্য মেরিট লিস্ট, এবং সেই জন্যই আমি তখন ডাইরেক্টর হয়েছিলাম পিজির। আচ্ছা, আমাকে একটা কথা বলুন যে এই যে থ্রেড সিন্ডিকেটের যে বিষয়টা চলছে, একটা বড় সংখ্যক চিকিৎসক তারা রাস্তায় নেমেছেন এটা বলে যে তাদেরই একটা অংশ, তারা নাকি উত্তরবঙ্গ লবি, এবং তার পাশাপাশি একটা ভয়ঙ্কর সিন্ডিকেট চলছে, এটা কি সত্যি? এটা প্রচণ্ডভাবে সত্যি এই জন্যে যে আমি আমার চাকরি শেষের দিকে, ইভেন ডিএমই সময় আমি বহুবার এটা নিয়ে প্রতিবাদ করেছি, বহুবার বলেছি যে পার্টিকুলার কয়েকটি লোক, উত্তরবঙ্গ লবি বলতে আমি এখনও বলছি উত্তরবঙ্গ থেকে যারা পাস করছে তারাই লবির লোক নয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কতিপয় ডাক্তার, সুবিধাবাদী ডাক্তার, যারা সব রকম সুবিধা নিয়ে চায়, তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, বারেবারই বলা হয়, সেটা নতুন কথা নয়, যে একজন ডাক্তারবাবু আছেন অর্থোপেডিক ডাক্তার, তার ক্লোজনেস, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর মানে
পরিচয় এবং তার সঙ্গে খুব সদ্ভাব থাকার জন্যে তাকে ইউটিলাইজ করে বহু ধরনের এ ধরনের অর্ডার ওরা পাস করে নিত অন্যায়ভাবে। মাই পয়েন্ট ইজ, আজকে একজন ডাক্তার যার 36 ঘন্টার ডিউটি, সে যদি রেস্ট নিতে যায় এবং তার সাথে যদি এই ঘটনাটা, এরকম জঘন্য একটা ঘটনা ঘটতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় যাব? আজকে ইন মাই ওয়ার্ক প্লেস, আই এম অ্যান অ্যাক্টর, আজকে আমার প্রযোজনা সংস্থায় যদি কাজ করতে যাই, ইফ আই ডোন্ট ফিল সেফ, আমার যদি মনে হয় যে না আমার ভয় লাগছে, আমাদের তো শুটিংয়ের কোনো টাইম নেই, আমরা শুটিং করে যাচ্ছি, ডে নাইট শ্যুট করি, ইফ আই ফিল আনসেফ, ওয়্যার উইল আই গো, হু উইল আই গো টু? আমরা আরেকটা কি কথা জানো তো, মানে আমরা হয়তো আজকে সিএম, পিএম, গভর্নর সবাইকে না আঙুল তুলে বলতে পারি যে এ ভুল, ঠিক আছে, উইচ ইজ ফাইন, বাট আমাদের সাথে ব্যক্তিগতভাবে যখন ভায়োলেশন হয়, আমরা কেন ভয় পাই তাদের নামে, পারপেট্রেটার্সদের নামে কমপ্লেন করতে বা এফআইআর করতে? কেন একটা সাধারণ, আজকে আমার নয় কন্ট্যাক্টস আছে, আমি কাউকে একটা বলে কমপ্লেন করলাম কারোর নামে, বাট একজন সাধারণ ব্যক্তি, একজন সাধারণ মেয়ে, তাকে যখন ইফটিজ করা হয়, তাকে যখন মোলেস্ট করা হয়, তার এগেনস্টে যখন মেন্টাল অ্যাবিউজ করা হয় কাজের জায়গায়, সে কেন গিয়ে কমপ্লেন করতে ভয় পাবে? এই টক্সিক কালচারটা কেন থাকবে? এটার জন্য তো একটা ব্যবস্থা দরকার আমাদের। মানে ওয়াই শুড উই বি অফ্রেড টু লিভ? আমরা যখন কাজ করতে গেছি, আমাদের কিছু বছর আগেই প্যান্ডেমিক গেছে, আমরা যখন প্যান্ডেমিকে প্রত্যেকটি ডাক্তার, আমি ডাক্তার তাই জন্য আমি চিকিৎসকদের কিছু সমস্যাটাই বেশি ভালো বলতে পারবো তাই অ্যাড্রেস করছি, আমরা যখন তখন 70-72 ঘন্টাও টানা ডিউটি দিয়েছি, যখন অনেক বেশি পেশেন্ট লোড, অক্সিজেন কম, বিভিন্ন জিনিস কম, আমরা যখন কাজ করেছি এবং জুনিয়র ডাক্তাররা আমরা যখন কাজ করেছি, তখন আমরা বিভিন্ন রকমের মধ্যে দিয়ে গেছি। কোনো সময় পিপি পর্যাপ্ত ছিল না, আমরা কিন্তু সেই সময় কেউ পিছিয়ে আসিনি। আমরা আজকে যখন 2 দিন ধরে রাত জাগছি, দিন জাগছি, বৃষ্টিতে ভিজছি, জলে ভিজছি, তখন আমাদের প্রশ্নটা সমস্ত ডাক্তার এবং সমস্ত মানুষ নিজের ওয়ার্ক প্লেসে সেফ থাকবে, সেটা প্রাইমারি ডিমান্ড। এটার কোনো অনর, এটার কোনো কোনো কাউন্টার কোনো যুক্তি হতে পারে না। সেকেন্ডলি, যদি মেয়েদের কথা বলা হয়, হ্যাঁ, মেয়েরা সফট টার্গেট, কোনো জিনিস, কোনো এমন জিনিস মেয়েদের সঙ্গে করে দেওয়া যায় যেটা মেয়েরা সবসময় প্রতিরোধ করতে পারে না, যেটা এই ক্ষেত্রে আমরা আছি, তাই আমরা দেখতে পাচ্ছি। তাই জন্য যখনই আমরা এই জিনিসটা শুনি, সমস্ত জুনিয়র ডাক্তার একসঙ্গে এবং তথা সমস্ত সিটিজেন এই জিনিসটাই বলে ওঠে যে আমাদের এটার একমাত্র জাস্টিস চাই, কারণ কি সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ দ্য বেসিক থিং, বেসিক রিকোয়ারমেন্ট। এই যে ঘটনাটা চলছে, এটা একটা অবক্ষয়। এই অবক্ষয় আমাদের দীর্ঘদিন ধরে শুরু হয়েছে, এখন আমরা একটা চূড়ান্ত পর্যায়ে এসেছি। আজকে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, আরজি করের ঘটনাটা একটা ঘটনা সবাইকে নাড়িয়েছে, কিন্তু এই ঘটনা ঘটারই ছিল, এর ভেতরে ভেতরে ঘুম ধরেছে, প্রতিটা জায়গাতে ঘুম ধরেছে, আজকে প্রশাসনের প্রতিটা জায়গাতে ঘুম ধরেছে, এবং এই যে ঘুম ধরা, এই ঘুম ধরা বহুদিন ধরে বহুভাবে বিভিন্ন লোকের মাধ্যমে আমরা প্রতিটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যদি তুমি অন্ধ যুধিষ্ঠির হও, তাহলে তো তার জ্ঞান ফেরানো যাবে না। তাহলে তাকে কি করে জ্ঞান ফেরাবো? যে লোক আজকে বলছে যে ডাক্তার দেশদ্রোহী, সে নিজেও জানে কালকে তার পেটে ব্যথা হলে সেই দেশদ্রোহীর কাছে গিয়ে তার চিকিৎসাটা নিয়ে তাকে তার প্রাণটা বাঁচাতে হবে। আজকে যে লোকটা বলছে যে জনরোষ হলে সেই ডাক্তারবাবু কি করে বেরিয়ে খাবার খাবে সেটা ভাবতে হবে, তিনি একজন এমএলএ, তিনি একজন এতই দায়িত্বপূর্ণ লোক, তার কাছে আমার এই ওপেন ফোরাম থেকে প্রশ্ন হচ্ছে, তার যদি একটা কন্যা থাকে, আর সেই কন্যা যদি আরজি করে পড়তো, আর সেই কন্যা যদি ধর্ষিত হতো এবং খুন হতো, তিনি তার স্ত্রীকে কি এই কথাটা উত্তর দিতে পারতেন? যে ভদ্রলোক, মানে আমার নাম নিতেও তার ঘেন্না হয়, যিনি সুনামে দুর্নামে এখন জেলে বসে রয়েছেন, এই প্রাক্তন প্রিন্সিপাল, তার তো যে ল্যাপটপ আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে সমস্ত ছবি আসছে সেগুলো মহিলার নয়, পুরুষদের। তো আমার তো ওনার সঙ্গে মিটিং করতে গেলেও তো ভয় লাগবে যে বাই জেন্ডার আমি হয়তো রেপ্ট হব না, কিন্তু আই মে বি সেক্সুয়ালি হ্যারাসড। সেক্সুয়ালি হ্যারাসড তো জেন্ডার নন স্পেসিফিক।
তার জন্য তার ছেলে মেয়ে হওয়া লাগে না। দেখুন, এটা তো একটা পেঁয়াজের খোসা, বাইরেটা শুকনো থাকে, ছাড়াতে ছাড়াতে ভেতরে আসল রসদটা পাওয়া যায়। খারাপ কথাটা এখন বলতে চাই না, কারণ সবই প্রমাণ সাপেক্ষ, সিবিআইও আছেন, তারা প্রমাণ করছেন, কিন্তু চূড়াটা নিশ্চয়ই অনেক সরু এবং হয়তো একটা জায়গাতে গিয়েই ঠেকেছে, সেই জন্যই সমস্ত কিছু কণ্ঠরোধের চেষ্টা চলছে। এর বাইরে কিছু বলার নেই, কারণ এর বাইরে যদি আমি বেশি কিছু বলি আমাকে আবার গাড়ি থেকে অ্যারেস্টও করে নেওয়া হতে পারে। আমরা নার্সেস ইউনিটি একদম প্রথম দিন থেকে এর সঙ্গে আছি। কেন আছি তার কারণ, প্রথমত একটা সরকারি প্রতিষ্ঠানে এইরকম একটা নারকীয় কাণ্ড ঘটেছে তো ঘটেছে, তার মধ্যে খুব স্বাভাবিক কথা, খুব স্বাভাবিকভাবে এর জন্য খুব বিরাট শিক্ষিত হতে হয় না। যে কোনো মানুষ বলবে, আরে কারা এরকম করলো, তারা কি শাস্তি পাবে, এরকম করে মেয়েটার উপর আক্রমণ হলো। তাহলে ঠিক সেই রকমই স্বাভাবিকভাবে প্রশাসন যারা দায়িত্ব নিয়েছে তাদের কি কাজ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আমরা নিশ্চয়ই চিহ্নিত করবো এবং শাস্তি দেবো। এ কথাটা আজ পর্যন্ত শোনা যায়নি, কিন্তু বিচার চাওয়া হয়েছে, ফাঁসি চাওয়া হয়েছে। কার ফাঁসি সেটাও গন্ডগোল হয়ে গিয়েছিল। এটা শুধু চিকিৎসকদের আন্দোলন যদি হতো তাহলে এত মিথ্যে কথা, এত কিছু বলতে হতো না প্রশাসকদের। আমরা নার্সরা যারা নাইট ডিউটি করি আমরা জানি যে কি পরিস্থিতির মধ্যে করতে হয়। যেমন উনি জানেন তেমন আমিও জানি। আমাদের মেয়েরা, এটা কলকাতার উপরে হয়েছে বলে এটা আরও বেশি অ্যালার্মিং, কারণ প্রত্যন্ত জায়গায় সেখানে না আছে কোনো গেট, তালা তো দুরস্ত, নেই কোনো সিকিউরিটি, যে যেমন পারে ঢুকে আসছে। এটা মানুষের লড়াই। তোমরা দেখো নারী পুরুষ, আমি দেখছি শুধুই মানুষ। এটা মানুষের নিরাপত্তার কথা এই রাজ্যে যেটা বিঘ্নিত হচ্ছে। যেটা আপনি বললেন, পাশাপাশি আরেকটা বাইনারি ক্রিয়েট করা হচ্ছে, এটা তো রামবাম যারা রয়েছেন তারা তো রামবামের অংশ। এটা দেখে ভালো লাগছে, প্রথম একটা শান্তিপূর্ণ আন্দোলন যেটাতে একটি খারাপ শব্দ উচ্চারণ না করে, এতটুকু কাউকে ট্রোল না করে আন্দোলন এখানে এসেছে, এবং নির্ভয় আর জাস্টিস পেতেও 7 মাস 18 দিন লেগেছে। কাজে আপনারা ধৈর্য হারা হয়ে কিন্তু এক্ষুনি আন্দোলন থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এই জাস্টিসটা পেতেও কিন্তু সময় লাগবে। কারণ একটা সুপ্রিম কোর্টে একটা পার্থক্য আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে নির্ভয়ার ক্ষেত্রে, যেহেতু নির্ভয়ার যে গোটা ঘটনাটাও আমি সাংবাদিক হিসাবে দেখেছি, নির্ভয়া এবং অভয়ার ক্ষেত্রে মূল যে বেসিক পার্থক্যটা, সেটা নির্ভয়ার ক্ষেত্রে পুলিশ কমিশনার সে কিন্তু কনস্ট্যান্টলি দাঁড়িয়ে এটা বলেনি যে না এই জিনিসগুলো আত্মহত্যা, না সেই বাসটায় তো হয়নি, বা এভিডেন্স ট্যাম্পারিং। নির্ভয়ার ক্ষেত্রে এইমসের কোনো ফরেন্সিক মেডিসিনের এক্সপার্ট তারা লাগাতার লুমিনাস টেস্টে যাতে কিছু ধরা না পড়ে সেই লড়াইটা করেন। সুতরাং এটা আলাদা, এটা একেবারে ভারতের প্রথম কেস দিদি। এটা আরো কঠিন হয়ে যাচ্ছে এই জন্য। কাজে আপনারা কিন্তু ধৈর্যহারা হয়ে পড়বেন না, সবসময় মাথায় রাখবেন ল আর জাস্টিস কিন্তু আলাদা। কাজে সেই জাস্টিসের লড়াই যদি চালাতে হয় তার জন্য অনেক বেশি ধৈর্য রাখতে হবে, আমাদের অনেক বেশি পথ হাঁটতে হবে। আন্দোলন যদি সঠিক পথে এগোয় এবং আন্দোলনের যদি একটা সংস্কৃতি থাকে তাহলে কিন্তু মানুষ যুক্ত হবে। আমরা যখন হাঁসফাঁস করছি তখন তো অনেককে ফুঁসফুঁস করতে বলা হচ্ছে, তা যখন চারিদিকে ফুঁসফুঁস করতে বলা হচ্ছে তখন কিছু লোক তো ফুঁসফুঁস করবেই। এই ফুঁসফুঁস তোমার প্রথম থেকে শুরু হয়েছে, যদি দেখো ভালো করে লক্ষ্য করে। কেউ বলছেন আঙুল তুললে আঙুল ভেঙে দেওয়া হবে, কেউ বলছে বাড়ির সামনে বিকৃত করে বাড়ির মহিলাদের ছবি টাঙিয়ে দেওয়া হবে, কেউ আবার তোমাকে আমাকে বলছে আমরা দেশদ্রোহী, কেউ আবার আমাদের বলছে আমরা জনরোষে পড়ব। তো একটা জিনিস হচ্ছে, আমরা ডাক্তার অডাক্তার ভাববো না, এটা আমাদের নাগরিকদের সমস্যা। কেউ একটা লুচি ঘুগনি বানিয়ে নিয়ে আসছেন, কেউ মাংস ভাত দিচ্ছেন, এটা হচ্ছে ভক্তিতে। আর ভক্তি মানে তো আর গদগদ হয়ে প্রণাম করা নয়, মানে ভালোবাসায় বা ভক্তিতে ওদের জন্য, ওরা হয়তো চেনেই না তাকে, যে ফ্যান এনে দিচ্ছেন, যিনি জল পাঠিয়ে দিচ্ছেন, সেটা ভক্তি। আর যেটা ওরা বলছে ভয়ে যেই যে জনরোষে পড়বে, বাড়ির সামনে বিকৃত করে ছবি লাগাবো, হাত ভেঙে দেবো আঙুল তুললে, তাই এটা হচ্ছে ভয়। এবার মানুষকে ঠিক করতে হবে যে আমরা কোন জিনিসটা বেছে নেব। কি যদি জাস্টিস না পাই আমরা, যেই ঘটনাটা ঘটেছে, তাহলে এর পরে কি হতে পারে একটা মেয়ের সাথে বা একটা পুরুষের সাথে, সেটা ভেবে দেখেছি আমরা? জাস্ট ভেবে দেখুন, এটার যদি শাস্তি না হয়, এই ঘটনার যদি শাস্তি না মেলে, যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যারা এভিডেন্স ট্যাম্পার করেছে, এভিডেন্স তো ট্যাম্পার করা হয়েছে, এটা তো আমরা জানি। এই যদি জাস্টিসটা না মেলে, এর পরে কি মেয়েদের সাথে হতে পারে বা পুরুষদের সাথেই বা কি হতে পারে ভেবে দেখেছেন আপনারা? এটা ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমার একটা জিনিস মনে হয় যে মাননীয়ার তো খুব খুশি হওয়া উচিত ছিল যে মানুষ এগিয়েছেন, ওনার সঙ্গে কোঅপারেট করবেন, সবাই একসঙ্গে মিলে এই সোশ্যাল রিফর্মটা আনি। এখন আর দেরি নয়, ধর্গ তোরা হাতে হাতে ধর্গ, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। সেই স্বর্গের রাজ্যে তো আমরা স্থাপন করতে পারতাম।
আজকে আমরা জাস্টিসের জন্য লড়াই করছি। আজকে আমি বলতে চাই রাজনীতি অন্তরায় এই কথা আমরা বলছি না, আমরা বলছি ভুল রাজনীতি অন্তরায়। যে রাজনীতি একটা ইনস্টিটিউশনাল মার্ডার, যেই অভয়ার মৃত্যুকে আমরা ইনস্টিটিউশনাল মার্ডার বলছি, আমরা আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি না কোর্টের বিচারাধীন বিষয় এই ঘটনা কারা ঘটিয়েছে, কিন্তু এই কথা দিনের আলোর মতো পরিষ্কার যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে তার প্রমাণগুলোকে লোপাট করে দিয়ে, তার প্রমাণগুলোকে ঘেঁটে দিয়ে জাস্টিসের পথে কারা বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং তারা এই কারণেই বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা তাদের সেই প্রভাব নিয়ে এই কারণেই বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা এক ভুল রাজনীতির মদতপুষ্ট। তাই রাজনীতি অন্তরায় নয়, ভুল রাজনীতি অন্তরায়, এটা আমরা ব্যর্থভাবে বলতে পারি। আজকে ডাক্তারি ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানার যুক্ত আন্দোলন না, কিন্তু এই আন্দোলনের মঞ্চে আমরা দেখেছি যে মানুষটা এসে আমাদেরকে পাখা দিয়ে হাওয়া করেছে, যে মানুষটা তার বাড়ির ডিনারটা আমাদের সাথে ভাগ করে খেয়েছে, তারা আগের লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দিতে পারেন, বিজেপিকে ভোট দিতে পারেন, সিপিএমকে ভোট দিতে পারেন, নোটাকে ভোট দিতে পারেন, তাদের দলীয় রাজনীতির মতাদর্শগত অবস্থান আলাদা হতে পারে, কিন্তু তারা আজকে এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস অ্যান্ড ফাইট ফর জাস্টিস। আমরা কেউ রাজনীতির ঊর্ধ্বে না। এই সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যখন কথা বলছি, আমাদের সবার কোনো না কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, নাও পারে, রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, নাও পারে, কিন্তু আমরা সেটাকে দূরে সরিয়ে এসে আমরা আজকে এই আন্দোলনটা করছি। তাই আমি এখানে নির্দিষ্টভাবে দাঁড়িয়ে এই কথা বলতে চাই যে রাজনীতি অন্তরায় না, ভুল রাজনীতি অন্তরায়। যে ভুল রাজনীতির ফলে এই ঘটনা, আপনারা যদি রাজনীতিকে অন্তরায় করেন তাহলে ভুল রাজনীতির এই মদতপুষ্ট লোকগুলো কিন্তু আরও সাহস পাবে এবং আরও একটা এরকম ঘটনা আমরা সামনের দিনে ঘটে যেতে পারে সেই আশঙ্কা রাখছে। অনুরান বলেছেন দলীয় রাজনীতির কথা, দলীয় রাজনীতি থেকে তারা দূরে থাকছেন বা দলীয় রাজনীতিকে দূরে রাখছেন, কিন্তু তাদের লক্ষ্য ভুল রাজনীতি, সার্বিকভাবে রাজনীতি নয়। একটা অশুভ শক্তি গোটা রাজ্যটাকে না গ্রাস করে চলেছে। তার বিভিন্ন স্যাম্পল হিসাবে আমরা বিভিন্ন সেক্টরে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এতদিন অবধি খাদ্য সামনে এসছিল, এতদিন অবধি শিক্ষা সামনে এসছিল, এবারে স্বাস্থ্য, যেটা একটা ছাই চাপা আগুন হয়েছিল, সেইটাও সামনে চলে এলো। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে সার্বিকভাবে যদি দেখি পুরো জিনিসটাই কিছু মানুষের রাজনৈতিক ফায়দার যে বলি সেটা সারা রাজ্য দিয়ে চলেছে, তার মাসুল সারা রাজ্য দিয়ে চলেছে। আজকে আমাদের বোনটিকে চলে যেতে হলো অকালে, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে একটা শয়তানি রাজনীতি, শুধু ভুল রাজনীতি নয়, এটা মানুষকে খুন করার রাজনীতি যেটা চলেছে বহুদিন ধরে। আজকে সেটা সামনে আসছে। এই যে থ্রেট সিন্ডিকেট, এই যে শাসক দলের ঘনিষ্ঠ কিছু অতি শক্তিশালী লোকজন যারা স্বাস্থ্য ভবনের কেউ না, কিন্তু স্বাস্থ্য ভবনের রিমোট কন্ট্রোল হাতে নিয়ে বসে আছে, এই রাজনীতিটাই তো অন্তরায়, এই জিনিসটাই তো অন্তরায়। যারা চাইছে যে প্রমাণটাকে আমি লোপাট করে দেবো, যারা চেয়েছে যে দেহটাকে আমি তাড়াতাড়ি সৎকার করে দেবো, যারা চেয়েছে যে পোস্টমর্টমটাকে আমি একদমভাবে ট্যাম্পার করব, ভালো করে পোস্টমর্টম হতেই দেব না, এই রাজনীতিটা অন্তরায়। কিন্তু উল্টো দিকে যে রাজনীতিটা হচ্ছে, যে রাজনীতিটা দলীয় রাজনীতি শুধু নয়, সাধারণ মানুষ যেটা চাইছে যে আমরা একটা ধর্ষণ মুক্ত সমাজ চাই, ধর্ষকদের যারা সাপোর্ট করছে, ধর্ষকদের যারা জন্ম দিচ্ছে তাদের শাস্তি চাই, এই রাজনীতি তো কাম্য, এটা তো হওয়া উচিত। দেখুন, যে আক্তার আলী উনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিছু অভিযোগ রাজ্যকে জমা দিয়েছিলেন, রাজ্য তার বিরুদ্ধে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে অ্যাকশন নিলে আক্তার আলীর বিরুদ্ধে। এটা হচ্ছে তৃণমূলের রাজনীতি। যে প্রমাণ লোপাটের কথা আমরা বলি, অভয়ার যে ধর্ষণ এবং খুন হলো, তারপরে যে প্রমাণ লোপাট হলো, সেটা একটা রাজনৈতিক কারণে হয়েছে। তাই যে ঘটনাটা রাজনৈতিক কারণে হয়েছে, তার প্রতিফলন মানুষ যে আন্দোলন করবে তা যে রাজনৈতিকভাবে করবে সেটা কিন্তু স্পষ্ট। কিন্তু এখানে রাজনীতি বলতে আমি বারবার মনে করিয়ে দিচ্ছি সাধারণ মানুষের রাজনীতি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এই আন্দোলনটাকে হয়তো 1 ঘন্টায় ভেঙে দিতে পারতেন যদি এই আন্দোলনে একটা রাজনৈতিক রং লেগে যেত। সেই কাজটা উনি করতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা চাইছেন এতদিন ধরে, যে এই আন্দোলনকে আমি যদি রাজনৈতিক একটা রং লাগাতে পারি, তার জন্য অনেক রকম চেষ্টা করা হচ্ছে। কুণাল বাবুরা কলতান দাশগুপ্তের একটা ভয়েস নিয়ে আনলেন, ওখানে একটা পার্টির রং লাগানোর চেষ্টা করলেন, কিন্তু আমরা কুর্নিশ জানাই ডাক্তারদের, তারা কোনোভাবে
এতে কিন্তু রাজনৈতিক রং এখনো অবধি লাগাতে দেননি। ওরা রাস্তায় নেমেছে, দেখুন লিঙ্গ বৈষম্য যে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন, যে 12 ঘন্টা ডিউটি করতে পারবে, মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করুক, বাকি সময়টা ওরা বাড়িতে থাকুক। আমি সেইখানে প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি একটা মজার ছড়েই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে উনি 12 ঘন্টা ডিউটি করে বাকি 12 ঘন্টা পদত্যাগ করে দিক এবং সেই জায়গায় ওভারটাইম করে দিক কুণাল ঘোষের মতো মানুষরা কিংবা সন্দীপ ঘোষের মতো মানুষরা, ওরা পার্ট টাইম মুখ্যমন্ত্রী হয়ে যাক। দলীয় রাজনীতির বাইরেও একটা বৃহত্তর রাজনৈতিক জীবন আছে, জগৎ আছে, সেইটা ডাক্তাররা যথার্থভাবে দেখিয়েছেন যে যে রাজনৈতিক মানসিকতার ডাক্তার হন না কেন তারা একটা দিশা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন যে দিস ইজ দ্য ওয়ে, এবং যার জন্য একটা জনজাগরণ হয়েছে। আমি এইখানে একটা জায়গায় একটু দ্বিমত, সেটা হচ্ছে যে আলটিমেট ডাক্তাররা জনজাগরণটা ঘটিয়ে দিয়েছেন, কিন্তু এরপর কি, হোয়াট নেক্সট? ফলত আলটিমেটলি এই লড়াইটা কিন্তু রাজনৈতিক দলকে টেক ওভার করতে হবে। যে আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে 37টা মাত্র সিসিটিভি লাগানো হয়েছে, তো আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে 395টা সিসিটিভি লাগানোর জন্য সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত 34 জন আইনজীবীকে অ্যাপয়েন্ট করে ডিফেন্স দিয়ে শেষ পর্যন্ত সেখানে কথা দিতে হলো যে আমরা উইদিন অ্যানাদার 14 ডেজ আমরা বাকি সিসিটিভিগুলো লাগাবো। এই যে সুপ্রিম কোর্টে কথাবার্তাগুলো হচ্ছে, আমি কিন্তু এখনও ভীষণ কনফিউজ যে সুপ্রিম কোর্টের এই ব্যাপারগুলো কি হচ্ছে। এটা কি আলোচনা হচ্ছে, হিয়ারিং হচ্ছে, সেশন হচ্ছে, না আলাপচারিতা হচ্ছে? যদি আজকে তোমাদের এই বহুল প্রচলিত এবং জনপ্রিয় চ্যানেলের মাধ্যমে কোনো একজন বিজ্ঞ প্রাজ্ঞ আইনজীবী আমাকে বোঝাতে পারেন যে সুপ্রিম কোর্টের এই কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচা করে যে সেশনগুলো হচ্ছে, এগুলো কি ড্রেস রিহার্সাল, না এগুলো সোশ্যাল ইন্টারাকশন, না কি? এইটা নিয়ে আমার একটা প্রশ্ন রইল, যেখানে দ্যাট ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু যে আমরা এই যে 1 মাস চলে গেল, এই 1 মাসের মধ্যে আমরা কি করতে পারলাম যেটা আমাদের এই ছেলে মেয়েগুলোকে খানিকটা আশ্বস্ত করবে, এই জুনিয়রদের আশ্বস্ত করবে, এরা তাদের একটা ইনোসেন্স অফ অ্যাপিল নিয়ে সমাজের সামনে দাঁড়াতে পেরেছিল। সেখানে কোনো ক্ষমতার পলিউশন ছিল না, সেখানে কোনো দলীয় স্বার্থ ছিল না, সেখানে এরা গোষ্ঠী স্বার্থের আগে মানুষের স্বার্থ, সমাজের স্বার্থ অত্যন্ত সহজভাবে বলতে পেরেছিল। একটি পলিটিক্যাল পার্টি ঝামেলার থেকে বেরোতে চাইছে, কিছু পলিটিক্যাল পার্টি ঝামেলায় ঢুকতে চাইছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। কেউ ঝেড়ে ফেলতে পারলে বাঁচে, কেউ ঢুকতে পারলে বাঁচে। কিন্তু সবার ঊর্ধ্বে কথাটা হচ্ছে যে আজকে এরা আমাদের সামনে যে ইস্যুগুলো রাখতে পেরেছে, এই ইস্যুগুলো কিন্তু বিগত 50-60 বছরে কেউ মানুষের সামনে, কারণ মানুষ দেখছে এখানে ক্ষমতার কথা নেই, এখানে সততার কথা আছে। এদের কাঁধে বন্দুকের নলটা রেখে আমরা এতদিন লড়ে গেছি, এবার আমাদের দায়িত্ব হলো কিভাবে আমরা ওদের প্রোটেকশন দেবো অন্তত 1টা বছর। এদের প্রত্যেকটা মুভমেন্টে যে প্রত্যেকটি ছেলে মেয়ে ছিল, যদি তাদের পাশে আমরা সংঘবদ্ধ হয়ে দাঁড়াতে না পারি, আজকের এই পৃথিবী তারা চালায় যারা একটা আরশোলাকে চটি দিয়ে 3 বার মারে জাস্ট টু মেক শিওর যে আরশোলাটা মারা গেছে বলে। আরেকজনদের কথা ভাবুন, আজকে ডাক্তাররা অন্তত তাদের সমস্যাটা তুলে ধরতে পেরেছে, সমাজ কিছুটা জানতে পেরেছে। আর একটা সংস্থার কথা ভাবুন, যারা কিনা আমার তোমার জীবনের একটা মূল স্তম্ভ, আজকে তারা আমাদের তিরস্কৃত হচ্ছেন, তাদের নিয়ে আমরা ঠাট্টা তামাশা করছি। আর দে আর দ্য ওয়ার্স্ট পলিটিক্যাল ভিকটিম, তারা হচ্ছে আমাদের পুলিশ ফোর্স। তাদের বলার কোনো জায়গা নেই। তারা এগিয়ে এসে আমাদের সামনে, তারা যে একটা নিরুপায়, একটা অসহায় অবস্থার মধ্যে আছেন। আমি 1 ঘন্টা লালবাজারে সময় কাটিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে এইটুকু আমি বুঝতে পেরেছি যে এদের মতো ছেলেমেয়েরা যারা কত বুদ্ধিমান, যারা কত পরিশ্রমী, যাদের মেধা কোনো অংশে একটা ডাক্তারের থেকে কম নয়, আজকে তারা বাই ডেফিনিশন দে আর নন পলিটিক্যাল। চিন্তা করে দেখো, পলিটিক্সের নাম গন্ধ তাদের কাছে নেই, কিন্তু পলিটিক্সের সব থেকে বেশি খেসারত আজকে সমাজের সেই প্রধান মেরুদণ্ডটাকে দিতে হচ্ছে। তাদের নিয়ে আমরা তাচ্ছিল্য করছি, তাদের দিকে আমরা আঙুল তুলছি, কিন্তু সমাজকে আজকে বুঝতে হবে কিভাবে আমরা আমাদের সোসাইটির সেই ইনস্টিটিউশনটাকে রক্ষা করতে পারি।
রাজনৈতিক দলগুলো কেন রোগী কল্যাণ সমিতি নিয়ে এতদিন কোনো আন্দোলন করে এক্স্যাক্টলি, এবং এই রোগী কল্যাণ সমিতির থ্রু দিয়ে কিন্তু করাপশনটা মানে একদম এখানে দুজন ডাক্তারবাবু, আপনারা তিনজন ডাক্তারবাবু আছেন জানেন, চেইন ওয়াইজ নিচের দিকে চলে গেছে। আমি আপনাকে একটা কথা বলছি, আমি বেশি দিন নয়, আজ থেকে 7 দিন পরে দেখার চেষ্টা করছি। আপনি চিন্তা করুন, কয়েক মাস বাদে যদি কারো মাথার থেকে বুদ্ধিটা হয় যে এই ডাক্তারদের মুভমেন্ট কেন হয়েছিল, এটা আমি বোঝার জন্য একটা 5টা ডাক্তারের কমিটি গঠন করব। 70 বছর বয়স হ্যাঁ বা অন্তত 15টা ডাক্তার লাইন লাগাবে ওই কমিটিতে জয়েন করার জন্য। আরেকটা ছোট্ট লাস্ট অ্যাডিশন, আমাদের সব থেকে বড় ভয় নিজেদের, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো কেন ডাক্তার ইনঅ্যাডিকুয়েট ডাক্তার স্টাফ, কেন ইনঅ্যাডিকুয়েট নার্সিং স্টাফ, এইটা নিয়ে গত 13 বছর ধরে আন্দোলন। এক্স্যাক্টলি, এইগুলো তো রাজনৈতিক দলের কাজ ছিল। তাহলে তো আজকে জুনিয়র ডাক্তারদের এই কথাটার মাধ্যমে আমরা জানতে পারতাম না যে ফ্যাকাল্টিতে 2077 জন এখনো ভ্যাকেন্সি রয়েছে, 37% ভ্যাকেন্সি রয়েছে ডাক্তার, জাস্ট ডাক্তার এতে মেডিকেল ফ্র্যাটার্নিটিতে। এখানে দুটো দল আসলে লড়াই করছে, একটা মানুষের দল আর একটা যারা পশ্চিমবঙ্গে প্রশাসন চালাচ্ছে তাদের দল। এই দুটো মানুষের দল লড়াই করছে। এই মানুষের দলটা কি রাজনীতি আছে না নেই? অবশ্যই আছে। ভালো থাকার মধ্যে রাজনীতির সব থেকে বড় কথা থাকে, সেটা ছাড়া এটা বাংলাদেশ নয় যে আমি কয়েকশো পুলিশ অফিসারকে মেরে টাঙিয়ে ঝুলিয়ে দেব, সেনাবাহিনীকে নিয়ে আমি জামা কাপড় চেয়ার টেবিল দখল করে আনবে, এটাই জায়গা নয়। আমাদের প্রত্যেক মুহূর্তে রাজনৈতিক অরাজনৈতিকভাবে যে মিছিলগুলো, যে মায়েরা, বোনেরা, বাবারা কিংবা জুনিয়র ডাক্তার ভাইয়েরা তারা যে রাত জাগছেন, দিন জাগছেন, এতগুলো দিন ধরে বসে রয়েছেন, এই পদধ্বনিতে সরকার পাল্টায় না, আমরা সবাই জানি। কিন্তু এই পদধ্বনিতে সরকার যে বিল্ডিংয়ে বসে পিনে সই করে, তাদের এই পদধ্বনিতে বিল্ডিংগুলো কেঁপে ওঠে এবং এই পরিষ্কার ভয় পেলেও একটা লোক দেখানো ট্রান্সফার হয়। আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, এই আন্দোলনে যদি রাজনীতির রং থাকে তাহলে যে থ্রেড রাজনীতি চলছে তার বিরুদ্ধে ভালোবাসার রাজনীতি এবং মানুষ গড়ার রাজনীতি চলছে। এটা শুধু আরজি করার জন্য নয়, দীর্ঘদিনের ন্যায়ের আরজি চেয়ে যখন পাওয়া যায়নি, এই লাস্ট ছিল হচ্ছে হাঁসখালি, আমি যদি সেদিকেও তাকাই, এই সবকটাকে জড়ো করে বারুদটা জমা ছিল। আরজি করটা সলতে হয়েছে, আর ওই সলতেটা যে সুতোগুলো দিয়ে জড়ো হয়েছে সেখানে প্রত্যেকটা মানুষ রয়েছে। একটা জিনিস সাবধানে থাকতে হবে আমাদের, একদল লোক কিন্তু এই সুযোগে ওত পেতে বসে আছে যে আমি একটা নর্থ বেঙ্গল লবিকে সরিয়ে দিলাম, কিন্তু আমার লবিটাকে আমি ওখানে গিয়ে এস্টাবলিশ করে দিলাম। এই জিনিসটা যাতে না হয় তাই জন্য স্যারের কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যেন আগামী 1 বছর পুরো জিনিসটা, 1 বছর না বা তারও বেশি, পুরো জিনিসটাকে মনিটরিং রাখি। যে আইএমের মধ্যে হয়তো অধিকাংশই তৃণমূলপন্থী ছিলেন এক সময়, কিন্তু আজকে তো তারাও তাদের সেই সংকীর্ণ দলীয় ভাবটা ছেড়ে দিয়ে এসছে। রাখতে পারলো না। আজকে তারা যদি এগিয়ে না আসতো এবং মেডিকেল কাউন্সিল এবং আইএমের সম্বন্ধে যে যাবতীয় তথ্য তারা সামনে রেখেছে, এরা কারা? ঠিক, এরা তো ভুলে গেছে যে আমি কোন দল, সেটা তো তাকে আটকায়নি। 37টা থেকে 370টা সিসিটিভি কি লাগবে, সেটা আমরা 40 দিন বসে আছি এখানে, 40 দিন এটা হলো না। দলীয় রাজনীতি এলে এটা কীভাবে এটা অ্যাক্সিলারেটেড হবে, আমি সেটা জানতে চাই। আন্দোলনটায় যে একটা মানবিক দিক আন্দোলন রয়েছে, এখানে কোনো রাজনৈতিক রং লেগে গেলেই যারা এই আন্দোলনকে ভাঙতে চাইছে তাদের সুবিধে হবে। যেই যে গো ব্যাক বলে যে কথাটা, আমার মনে হয় এই কথাটা অনেক কিছুকে না ব্যাক করিয়ে দিচ্ছে। আমি আবার বলছি যে ওয়েলকাম এভরিবডি। না হলে আমি উদাহরণ দিয়ে বলি, যারা পশ্চিমবঙ্গে এর আগে যারা শাসক ছিল সিপিআইএম, তাদের দলের প্রকাশ্যে মিছিলে হাঁটেন, প্রচার করতে যান, তারা না ডাক্তারদের আন্দোলনে আমি দেখতে পাচ্ছি চাল, কলা, ফল যেভাবে সাহায্য করা উচিত, পাশে দাঁড়ানো উচিত, তারা ঢুকছেন এবং তাদের নিরপেক্ষ বলে দেওয়া হচ্ছে। এবার আমি যে সব জায়গায় যাই, সব জায়গায় দৌড়াই, আমি যেতে গেলে আমাকে বলে দেওয়া হচ্ছে বিজেপি। দিস ইজ নট ডান। ঠিক, এখান থেকে আমি বলছি যে এখান থেকে মনুবাদ সে আজাদি, গো সংরক্ষণ সে আজাদি, এটা কি? এগুলো হওয়া উচিত নয়। অনির্বাণ একটা কথা, এক লাইন, জাস্ট এক লাইন, সেটা হচ্ছে যে রাজনীতি এবং দলীয় রাজনীতি যে কথা বলা হচ্ছে,
হাদরাস, কামদুনি এবং আরজিকর ধর্ষকদের এবং ধর্ষকদেরকে যারা প্রোটেক্ট করেছে তাদের একটা নির্দিষ্ট রাজনীতি আছে, এবং যারা আজকে এই লড়াইটা করছে তাদের একটা নির্দিষ্ট রাজনীতি আছে। এটা দলীয় রাজনীতির বাইরে। তো আমরা এটাই বলতে চাইছি, এই রাজনীতির বাইরে যারা আছে তারা এইখানে আসুক, কিন্তু দলীয় রাজনীতিকে সঙ্গে করে এখানে নিয়ে আসা যাবে না। কারণ আপনি দেখেছেন যখন ওই কালীঘাটের বাড়িতে মমতা ব্যানার্জি চা অফার করছে, তখন এইখানে তারা ফিরে আসতে পারেনি, স্লোগান উঠছে তোমার চা তুমি খাও, আমার দিদির বিচার দাও। দলীয় রাজনীতি কিনা জানি না, কিন্তু ভালোবাসার রাজনীতি কোনোদিনই কোনো বিচার চাওয়ার আন্দোলনে অন্তরায় হয়নি, উপায়ই হয়ে এসছে। সে আশা রেখে আজকের কথা হোক শেষ করব। সঙ্গে থাকুন। রিপাবলিক বাংলা কথা হোক যাদের সহযোগিতায় সফল হয়েছে, রিপাবলিক বাংলার তরফ থেকে সেই সমস্ত বিজ্ঞাপনদাতাদের অসংখ্য ধন্যবাদ। রিপাবলিক বাংলা কথা হোক কো প্রেজেন্টিং বাই উইলোউড, লাল বাবা রাইস। রিপাবলিক বাংলা কথা হোক কো পাওয়ার্ড বাই শ্রীনিকেতন ফ্যাশন, সেঞ্চুরি প্লাই ক্লাব প্রাইম, জেবিজি হেক্সা টিএমটি বার, ডক্টর এসসি দেবস রিমেলিন গোল্ড ক্যাপসুল, অ্যানহাইল স্পোর্টস, মনমোহন জাদু মলম এবং স্বাগত পেন্টস।